শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? মহামারীর এই দিনে আশা করি সবাই ভালো আছো, হোম কোয়ারেন্টাইনে আছো। আমি আরিফুর রহমান, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বই বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তো আমাদের পাঠ শিরোনাম হচ্ছে পরমাণুর গঠন। তো প্রথমে আমরা জানব পরমাণু কি। পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ পরমাণু ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। তো এই ক্ষুদ্রতম কণাটি দুই ধরনের, একটা অণু আর একটা পরমাণু। তো এখন প্রশ্ন হলো যে অণু এবং পরমাণু কাকে বলে? তো আমরা ইতিমধ্যেই জেনেছি পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা, আর কতগুলো পরমাণু দিয়ে একত্রে যুক্ত হয়ে অণু গঠিত হয়। তো আমরা সংজ্ঞাটি কি পেলাম যে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, এবং কতগুলো পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। দুটো সংজ্ঞা পেলাম। তো আগে আলোচনা হয়েছে, আমি আগেই বলেছি যে পদার্থের ক্ষুদ্রতম কণা নামই পরমাণু। তো আর কতগুলো পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। তো এই পরমাণু গঠন সম্পর্কে জানতে হলে ডেমোক্রিটাস 4 শব্দে বলেছিলেন পরমাণু শব্দটি ক্ষুদ্রতম কণা, এটা এসেছে অ্যাটম শব্দ থেকে। অ্যাটম শব্দটি গ্রিক শব্দ, এর গ্রিক শব্দটি হলো অ্যাটমস, যার আবেদনিক অর্থ হচ্ছে অবিভাজ্য। তো পরমাণু অবিভাজ্য কণা, তার মতে পদার্থের অবিভাজ্য কণা দ্বারা গঠিত, তাই তিনি নাম দিয়েছিলেন অ্যাটম। আসলে পরমাণু অবিভাজ্য নয়, ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এই পরমাণুতে 3টি কণা রয়েছে: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পরমাণুর তিনটি কণা, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। তাহলে এদিকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু কণিকাও নয়। ক্ষুদ্রতম কণা 3টি কণা দ্বারা পরমাণু গঠিত: প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। আর এর সাথে আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে 2টি কণা, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তো মূলত নিউক্লিয়াসের ভরই হচ্ছে প্রোটন আর নিউট্রনের ভরের মোট সংখ্যা, আর ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। রাদারফোর্ডের সৌরজগতের মডেলের মতো, যে সৌরজগতের যে মডেলটি আছে সূর্যকে কেন্দ্র করে এর গ্রহ উপগ্রহ এর চারদিকে ঘুরতে থাকে, তেমনি এই পরমাণুর চারদিকে ইলেকট্রনটি একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। আর এর প্রাণকেন্দ্রে নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রনের যোগফলের মোট ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে
প্রোটনটি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং মাইনাস ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন এবং নিউট্রন আধান নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনটি আধান বিহীন অর্থাৎ চার্জবিহীন, প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট এবং ইলেকট্রনটি ঋণাত্মক আধান বিশিষ্ট। প্রতিটি মৌলে আলাদা আলাদা পরমাণু রয়েছে। এই পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ধর্মের কারণে ভিন্ন হয়ে থাকে। আবার এই পরমাণুর নির্দিষ্ট আকার, ভর, ধর্মের পার্থক্যের কারণেও হয়ে থাকে। তো পরমাণুর এই অংশটিতে আমরা জানতে পারলাম প্রোটন এবং নিউট্রন সংখ্যা এর যোগফলে হচ্ছে ভর সংখ্যা। তাই এর সাথে আরেকটা জিনিস আমরা জানতে পারি, যেমন আমি বলছি পরমাণু, আমাদের এই পৃথিবীতে অনেকগুলো মৌল রয়েছে। এই মৌলগুলোর আলাদা আলাদা ধর্ম এবং ভর, আকারে ভিন্ন ভিন্ন ধর্মের কারণে ভিন্ন রকম হয়। তো পরমাণুর এই পরমাণুর বৈশিষ্ট্যটাই হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। এই ধর্ম, এই আকার, এই ভরের কারণে এর পার্থক্যটা দেখা যায়। তো আমরা যদি বলি এখন পারমাণবিক সংখ্যা কি, তাহলে সেটা হবে এই পরমাণুর যে প্রোটন সংখ্যা, এই পরমাণুর প্রোটন সংখ্যাটাই হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। আর একটি মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যায় মৌলের পারমাণবিক সংখ্যা। তো একটি মৌলের প্রোটন সংখ্যা যা হবে সেটাই হবে মৌলের পারমাণবিক সংখ্যা। যেরকম হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। একইভাবে এভাবে পরমাণুর সমস্ত পারমাণবিক সংখ্যার সাথে প্রোটন সংখ্যাকে লেখা যায়। যেমন আমরা হাইড্রোজেনের প্রোটন সংখ্যাকে 1 লিখেছি, তার পারমাণবিক সংখ্যা 1 বিদায়। এমনিভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সেক্ষেত্রে তার প্রোটন সংখ্যাটি 8 হবে। আবার একইভাবে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে একটি মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। সেক্ষেত্রে যদি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 হয়, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 1।
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সেক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাও 8। এখন প্রশ্ন হলো, বলতে পারি আমরা নিউক্লিয়াসে 3টা কণা পেয়েছি, একটা প্রোটন, একটা ইলেকট্রন। তাহলে নিউট্রনটা কিভাবে আসে? নিউট্রন সংখ্যা কত? তো এই পরমাণুর নিউট্রন সংখ্যা জানতে হলে আমাদেরকে মৌলের ভর সংখ্যা জানতে হবে। তাহলে আমি আগে বলেছি, তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে কোনো মৌলের ভর সংখ্যা। তো কোনো মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার সাথে জানতে হবে নিউট্রন সংখ্যা, তাহলে আমি মৌলের ভর সংখ্যাটি জানতে পারবো। ইতিমধ্যে আমরা জেনেছি কোন মৌলের প্রোটন সংখ্যা তার পারমাণবিক সংখ্যা সমান, সেক্ষেত্রে নিউট্রন সংখ্যাটি কিভাবে আমরা জানবো? এই জন্যই বলেছি যে কোনো মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। যদি আমরা মৌলটির ভর সংখ্যা সম্পর্কে জানতে পারি তাহলে নিউট্রন সংখ্যাটি অতি সহজেই বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। ধরে নিই কোন মৌলের ভর সংখ্যা 35, ওই মৌলের তো প্রশ্নে বলা হয়েছে ধরি কোন মৌলের ভর সংখ্যা 35, ওই মৌলের পারমাণবিক সংখ্যা 17, তাহলে নিউট্রন সংখ্যাটি কত? অথবা আমরা এটাকে যে কোনো মৌল ক বা এক্স যে কোনো একটি চলক ধরে নিতে পারি সুবিধার জন্য। তো সেক্ষেত্রে যদি এভাবে লিখি ক কোন মৌলের ভর সংখ্যা 35, ওই মৌলের পারমাণবিক সংখ্যা কত? 17। তো নিউটন সংখ্যার যে সূত্রটি সেখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং ভর সংখ্যা 35। আর আরেকটি বিষয়ে আমরা আগে আলোচনা করেছি যে মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে তার মৌলের পারমাণবিক সংখ্যা, যেহেতু পারমাণবিক সংখ্যা 17 তার প্রোটন সংখ্যাও 17, বিয়োগ করলে 18। তো এই মৌলটির ভর সংখ্যা দ্বারা নিউটন সংখ্যা দাঁড়ালো 18। একইভাবে আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আমরা এভাবে বলতে পারি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে
নিউট্রন সংখ্যা 8 হলে এর ভর সংখ্যা কত? তো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু লেখা আছে কোন মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা। তো এই মৌলের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 আছে, নিউট্রন সংখ্যা 8 আছে, তাহলে তার ভর সংখ্যা 8 যোগ 8 সমান 16। একইভাবে যদি সোডিয়াম এর প্রোটন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12 হয়, তবে ভর সংখ্যা 11 যোগ 12 সমান 23। তো এখান থেকে আরেকটি বিষয়ে সিদ্ধান্ত উপনীত হতে পারি, কোন মৌলের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা 1 হতে পারে, কিন্তু নিউট্রন সংখ্যা 1 নয়। আমরা আগে আলোচনা করেছি মৌলের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু তাহলে এখানে এই আলোচনা থেকে দেখা যাচ্ছে যে ভর সংখ্যা 1 নয়। যেরকম সোডিয়ামের প্রোটন সংখ্যা দেওয়া আছে 11, নিউট্রন সংখ্যা দেওয়া আছে 12, তাহলে তার ভর সংখ্যা 23। এক্ষেত্রে নিউট্রন সংখ্যাটি ভিন্ন। তাহলে এই নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ভর সংখ্যা ভিন্ন দেখা দিতে পারে। তো এক্ষেত্রে আরেকটি সংজ্ঞা আছে, যেটা হলো আইসোটোপ। কোনো মৌলের প্রোটন সংখ্যা সমান হতে পারে, প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হতে পারে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলা হয়। এখান থেকে এই সূত্রটি, এই সংজ্ঞাটি আমরা জেনে নিতে পারি। পরবর্তী পাঠের জন্য এই আইসোটোপের সংজ্ঞাটি জরুরি। আমরা একটু লিখে নিতে পারি ইচ্ছা করলে, যে কোনো মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাদের ওই মৌলের আইসোটোপ বলে। তো সংখ্যাটি হচ্ছে এরকম, কোন মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। তো আমরা এই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থেকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আইসোটোপ, কোন মৌলের ভর সংখ্যা নির্ণয়ের সূত্র, নিউট্রন সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব, এটা সহজেই জানতে পারলাম। এরপরে এই মৌলের প্রোটন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপের সংখ্যাটিও জানতে পারলাম। এই আইসোটোপের আবার বিভিন্ন রকমের ব্যবহার আছে।
এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সর্বোপরি যে বিষয়টা আমাদের জরুরি ছিল যে আমাদের প্রাকৃতিক পরিবেশে যে 118টি মৌল রয়েছে, এই মৌলগুলোর তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, তাদের নিউট্রন সংখ্যা নির্ধারণের একটি পদ্ধতি এখানে আছে, বা তাদের ভর সংখ্যাকে কীভাবে আমরা নির্ণয় করব সেই সূত্রটি আমরা জানতে পারলাম। এভাবে 118টি মৌলের বিভিন্ন রকমের যে ভর সংখ্যা বেরোবে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো, এর মাধ্যমে তাদের নিউট্রন সংখ্যা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাকে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটি জানা অতীব জরুরি। আমরা এগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করে নেব যতদূর সম্ভব। আমরা যে মৌলগুলোর নাম আমাদের বইতে দেওয়া আছে সেই মৌলগুলো থেকে মৌলে তাদের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা আর সাথে তার ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাটি তার ভর সংখ্যা থেকে আমরা বের করতে পারবো। তো এরপরে পরবর্তী যে বিষয়টা হলো সেটা ছিল আইসোটোপ। আইসোটোপের বেশ কিছু ধর্ম এবং ব্যবহার রয়েছে। এই ব্যবহার এবং যার ধর্ম এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর তোমরা বাসায় বসে এভাবে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা যে ধারাটা রয়েছে, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তার পারমাণবিক অবস্থান, এগুলো একটু মুখস্থ করে নিবে যাতে সহজেই মৌলগুলো প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, আমরা সহজেই যেন এটা বের করতে পারি। এই বলেই আমি আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবে, বেশি বেশি বাসায় পড়াশোনা করবে যাতে তোমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো। ধন্যবাদ সবাইকে।